আসসালামু আলাইকুম। স্বাধীনতার ৫৫ বছর পর ৭১-এ পরাজিত শক্তির মুখে মুক্তিযুদ্ধের ইতিহাসের নতুন বয়ান রীতিমতো বাংলাদেশের মানুষকে হতবাক করেছে। ২০২৫ সালে বাংলাদেশের বিজয় দিবসে জামায়াতে ইসলাম দাবি করেছেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেননি, স্বাধীনতার পক্ষে ছিলেন। এই বিষয়টা শোনার পর আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আপনাদের হয়তো হাসি আসছে অথবা কান্না, দুটোর একটা। যাই হোক, আমরা আজকের আলোচনায় যে বিষয়টা তুলে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ইতিহাস বিকৃতির যে ধারা। বিগত ৫০ বছর বাংলাদেশে চাষাবাদ হচ্ছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা, সেই চাষাবাদের ফলস্বরূপ আজকের এই বক্তব্য, এবং সেই বক্তব্য বাংলাদেশের ইতিহাসের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে কাদের অবস্থান কোন জায়গায়, এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অধিকার আদায়ের জন্য নাকি ইসলামের বিরুদ্ধে নাকি ভারতীয় কোনো ষড়যন্ত্র, আমরা সব কিছুর উত্তর আলোচনায় খুঁজে বেড়াবো। শুরুতেই আজকে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ১৯৪৭ সালে দুটি দেশের জন্ম, ভারত এবং পাকিস্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে অংশে এবং মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে ভারত অংশ, সেখানে অমুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। এখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দুটি দেশের জন্ম হয়েছে, সেই দুটি দেশের জন্মের পর পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান কোন অংশে ছিল? আমাদের সে সময়কার অবস্থান যে কোনোভাবে পাকিস্তানের সাথে জয়েন হয়ে যায়, যদিও বা আমাদের ১২০০ মাইলের একটা দূরত্ব। কারণ সবাই মুসলমান অধ্যুষিত এলাকা হওয়ায় পাকিস্তানের পক্ষে যুক্ত হওয়ার যে ব্যাপার সেটাই হয়েছে। কিন্তু মুসলমান হিসাবে তাদের সাথে যুক্ত হয়ে আমরা কি পেলাম এবং তারা আমাদেরকে কতটা ফ্যাসিলিটি দিয়েছে, এই বিষয়গুলো আমরা আজকে দেখতে চাই। তারপরে আমরা আলোচনা করব এটি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে নাকি ভারতীয় কূটচালা যুদ্ধ হয়েছে, এই বিষয়টা। একটি দেশ যখন জন্ম নিল, সরকার গঠন করলো, সেখানে বাংলাদেশে যারা পাকিস্তান সৃষ্টির নায়ক ছিলেন তাদেরকে অবজ্ঞা করা হলো। ৫২ সালে এসে উর্দুকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা ঘোষণা করলো। ফলে বাংলাদেশের মানুষ বিদ্রোহ শুরু করলো এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের ভাষা নিজেরা সমুন্নত রাখলো। ৫৪ যুক্ত ফ্রন্ট এবং ৬৫ শিক্ষা কমিশন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, সর্বোপরি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি ১৬ ডিসেম্বরে। এই বিজয় ছিনিয়ে আনতে বাংলাদেশের ৩০ লাখ প্রাণ তাদের জীবন উৎসর্গ করেছেন, ২ লক্ষ নারী তাদের সম্ভ্রম হানি দিয়েছেন। এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে নানান সময় নানাভাবে স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃতি করেছে। কখনো এই জনযুদ্ধকে তারা মানতে পারেনি এবং এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পূর্ব থেকে পরবর্তী আজ অবধি পর্যন্ত কোনোভাবে ছাড়ছে না। এটি যেন কিছুই নয়, এটাকে মুছে ফেলতে হবে, মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। আমরা ২৩ বছরের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমাদের অধিকার, সে অধিকার আদায়ে আমরা এক পর্যায়ে ব্যর্থ হয়ে সংগ্রাম করেছি। অর্থাৎ ২৩ বছরের পাকিস্তানের সাথে যে জার্নি, সেখানে আমাদের উপর যে ট্যাক্স ধার্য করা হয়েছে, সেই সমস্ত ট্যাক্সের টাকা পশ্চিম পাকিস্তানে যেত, কিন্তু আমাদের জন্য পাকিস্তানে যে বাজেট ৭.৫ কোটি মানুষের জন্য, সেটা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্তই কম এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো, সে মৌলিক চাহিদাগুলো পূরণে তাদের যে অনাগ্রহ, সেটা দিন দিন সুস্পষ্ট হয়ে উঠেছে। ফলে আন্দোলন বা অধিকার আদায়ের যে প্রবণতা, সেটা দিন দিন তীব্র হয়েছে। এখানে আরেকটা কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে ৬৫ সালের যে যুদ্ধ, সেটা তার কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় যে অস্ত্র কেনা হয়, সেটা সামরিক সুরক্ষার খাতে
আমাদেরকে তারা কতটা সুরক্ষিত রেখেছে। 65 সালে পাক ভারতের যখন যুদ্ধ সংগঠিত হয় তখন তারা পূর্ব বাংলার যারা সেনাবাহিনী সোলজার ছিলেন সবকিছু তারা নিয়ে গেছেন এবং এখান থেকে অস্ত্রশস্ত্র যা ছিল সবগুলো নিয়ে গেছেন। তারা ভাবেননি ভারত যদি আমাদের এখানে আক্রমণ করে আমরা কোন অবস্থায় পড়তে পারি। চিন্তা করে দেখেন এই জায়গায় পর্যন্ত আমাদেরকে কতটা বঞ্চিত করেছে এবং দীর্ঘ 23 বছরে নানা জায়গায় চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুতে তারা আমাদেরকে পিছিয়ে রেখেছে। বাঙালিদেরকে ভালো একটা চাকরিতে তারা সুযোগ দিতে চায়নি কখনো, বাঙালিদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি তারা কখনো। এই র্যাশগুলো যখন মানুষের মাঝে একদিন ব্লাস্ট হলো তখনই কিন্তু জনযুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ 9 মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু অধিকার আদায়ের জন্য, কোনো অবস্থাতেই ধর্মের বিরুদ্ধে নয়। অথচ তারা রাজাকার, আল বদর, আল শামস এদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে সেই প্রশিক্ষণের মধ্যে যে শপথ হয়েছে সেখানে বলা হয়েছে যে মুসলমানে ভাগাভাগি ভাগ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যারা অংশ নিয়েছে তাদেরকে কতল করে দিতে হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে খতম করে দিতে হবে। এখানে অধিকার আদায়ের জন্য যে আমাদের 23 বছরের জার্নি সেটা কি ইসলাম বিরোধী? এবং গণতান্ত্রিক উপায়ে তারা আমাদের অধিকার দাবি দাওয়া পূরণ করতে যখন তারা অস্বীকৃতি জানালো তখন আমরা সশস্ত্র সংগ্রাম করলাম, বিপ্লব করলাম। এটা কি ধর্মের সাথে সাংঘর্ষিক? এটা কি মুসলমানের বিরুদ্ধে কোনো লড়াই হয়েছে নাকি অধিকার আদায়ে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা সুন্দর সুন্দর করে কমেন্ট সেকশনে লিখতে পারেন। এখন এই ব্যাপারটা দীর্ঘদিন যাবত মার্কেটে প্রচলিত একটা কথা উঠে আসছে যে এটি ভারতীয় ষড়যন্ত্র, ভারত পাকিস্তানকে আলাদা করেছে, প্রতিশোধ নিয়েছে। প্রত্যেকটা দেশের একটা স্বার্থ থাকে, এখানে প্রত্যেকটা দেশ নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, এতে কোনো সন্দেহ নেই। ভারতের কি উদ্দেশ্য ছিল সেটা ভারতের বিষয়, কিন্তু বাংলাদেশের মানুষকে 23 বছরে যে তারা শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই নিপীড়নের বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার হয়েছে তখন ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং যুদ্ধের সময় 1 কোটি শরণার্থী তারা তাদের দেশে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, আহার দিয়েছে, চিকিৎসা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। এতে অস্বীকার করার কিছু নেই, কিন্তু অধিকার তো বাংলাদেশের মানুষের। এই অধিকার আদায় করতে গিয়ে তো এই যুদ্ধ হয়েছে, অধিকারটা তারা অস্বীকৃতি জানিয়েছে বলেই তো এই সংঘাতটা হয়েছে। স্বীকৃতি দিলে তো তারা দিতে পারতেন, কিন্তু দেননি কেন? তাদের দুরভিসন্ধি ছিল বিদায়। তো সেখানে কার ষড়যন্ত্র, কার অন্য যন্ত্র, এগুলো খোঁজার চেয়ে তারা যে আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, সেই বিষয়গুলো কেন আমরা হাইড করি? এই ধরনের হিপোক্রেসি বিষয়গুলো আমরা ফেস করছি বিগত 50 বছর যাবৎ ইতিহাস বিকৃতির যে চেষ্টা। এই ব্যাপারগুলো করে আসছে স্বাধীনতা বিরোধী চক্র, 71-এর পরাজিত শক্তি। এই শক্তিটাই আজকে ম্যারাথন একটা র্যালি বের করেছে এবং সেখানে তারা বলেছে যে 71-এ বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান ছিল না। তাহলে রাজাকার, আল বদর, আল শামস কারা ছিল? তারা ছিল নাকি অন্য কেউ ছিল? এখন বলতে পারেন তৎকালীন সময় শিবির ছিল না। হ্যাঁ, শিবির ছিল না, কিন্তু ইসলামী ছাত্র সংঘ ছিল, জামায়াত ইসলামী তো ছিলই। স্বাধীনতা বিরোধী শক্তি শুধু কি জামায়াত ইসলাম? এখানে মুসলিম লীগ আছে, নেজামি ইসলাম আছে, রব্বানি ইসলাম আছে ইত্যাদি। স্বাধীনতার পক্ষে শক্তিও আছে। আওয়ামী লীগ এখানে রাজনৈতিক মঞ্চ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধুর আহ্বানে সারা বাংলাদেশের মানুষ 99% মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটফর্মে এসে একত্রতা পোষণ করেছে, সশস্ত্র বিপ্লব করেছে। সিপিবি, ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন। আজকের দিনে যে কথাবার্তাগুলো আমরা নতুনভাবে দেখছি, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ আসলে কি তাদের কথাগুলো গ্রহণ করছে? সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের কথাবার্তা বলছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা স্বাধীনতা বিরোধী শক্তি 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, তারা কি নতুন ইতিহাস লিখতে চায় এবং এই ইতিহাস কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে? মানুষ কি ভুলে গেছে সেদিনের কথা? রাজনীতি তারা করতে পারে, ভোট তারা চাইতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাংলাদেশের রাজনৈতিক
অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, ক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। কিন্তু স্বাধীনতার পক্ষের যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া দরকার। নচেত আমরা ইতিহাস বিকৃতির দিকে দিন দিন এগিয়ে যাব এবং একসময় বাংলাদেশের ইতিহাস বিভ্রান্তমূলক হয়ে যাবে। প্রতিটি জাতির একটা গর্বিত ইতিহাস থাকে, আমাদেরও একটা গর্বিত ইতিহাস আছে। ৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটা দেশের জন্ম দিয়েছি, স্বাধীন ভূখণ্ড তৈরি করেছি এবং সেই স্বাধীন ভূখণ্ডের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, নট অনলি আওয়ামী লীগের নেতা। এখানে আওয়ামী লীগ ডিফারেন্ট ইস্যু, কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান ১৯৭১ সালে, এখানে তাকে ছাড়িয়ে যাওয়া কোনো নেতার পক্ষে সম্ভব নয় এবং তাকে অস্বীকার করার কোনো উপায় সেটা নেই। এবং এক জীবনে তিনি বাংলাদেশের মানুষের জন্য যতবার জেল কেটেছেন, যতটা অধিকার আদায়ের জন্য কথা বলেছেন, অন্য কেউ সেটা বলার সাহস করেননি। ভাষা নিয়েও এই সাহসটা করেননি পাকিস্তান আমলের। যাই হোক, আমরা আমাদের ইতিহাসকে রিচ করতে শিখতে হবে, আমরা আমাদের ইতিহাসকে ধারণ করতে শিখতে হবে এবং এটাকে মূল্যায়ন করতে হবে। নচেত আমরা পৃথিবীতে এমন একটা জাতি পরিণত হব যেটা পৃথিবীর বহু জাতি আমাদেরকে দেখে আফসোস করবে, হাসবে ইত্যাদি। আমরা চাই না আমাদের গর্বিত ইতিহাসকে ভুলে যেতে, আমরা চাই না আমাদের ইতিহাসকে কেউ বিকৃত করুক, আমরা চাই আমাদের যে গর্বিত ইতিহাস সেটা সমুন্নত থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।